উনি ভেবেছেন ক্লাবগুলোকে যেমন ভাবে কিনেছেন 500,000 দিয়ে, যেমন ভাবে মা বোনেদেরকে কিনেছেন, তেমনি ভাবে উনি সাধুদের কিনবেন। শ্রদ্ধা বজায় রাখুন, নচেত আপনার পরিণতি অত্যন্ত করুণ হবে। তার জন্য আপনি প্রস্তুত। বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। প্রথমেই বলবো, আমাদের একটা বাংলা প্রবাদ আছে না, ছাগলে কিনা খায়, আর তার আগে যেন একটা কি আছে, কে কিনা বলে, সেটা মনে করতে পারছি না। ওইটাই আমি বারবার মনে করার চেষ্টা করছি। আসলে এই সমস্ত কথাবার্তাগুলো একেবারে ভিত্তিহীন কথাবার্তা। যে চেয়ারে উনি বসে রয়েছেন মাননীয়া, উনি ভুলে যাচ্ছেন যে সেই চেয়ারে বসে থেকে এই রকম নির্লজ্জভাবে একটা জাতি, একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়কে পৃষ্ঠপোষকতা করা যায় না। এবং আপামর হিন্দু, আপামর সনাতনীদের হৃদয়ে এইভাবে পরের পর 2 দিন 4 দিন অন্তর অন্তর হয় তিনি নিজে, নয়তো তার লোক লস্করকে দিয়ে এইরকম করে শেল বিধিয়ে দেওয়া, পদাঘাত করা যায় না। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? এই যে বক্তব্য উনি রেখেছেন, একেবারে নাম করে বলছেন একটা নির্বাচনী সভা, সেখানে কোনো সাধুর নাম করে তাকে আক্রমণ করা হচ্ছে। কি দোষ তার? তিনি নাকি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেছেন, যার কোনো ভিত্তি নেই। আমরা ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে গোটা সাধু সমাজ কার্তিক মহারাজকে, স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজকে আমরা চিনি। যেমন বর্ষিয়ান সন্ন্যাসী, তেমনি নির্ভীক সন্ন্যাসী, তেমনি দরদি সন্ন্যাসী। কোনো একটা সাধুকে এইভাবে দাগিয়ে দেওয়া, বারবার হিন্দু ধর্মের মান্য বিন্দুগুলোকে নিয়ে অত্যাচার করা, অবমাননা করা, তাচ্ছিল্য করা, এর একদম সমূহ প্রতিবাদ হওয়া উচিত। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় একটা কথা আছে, তা ওনার এইরকম দিল্লি ভীতি জেগে উঠেছে। আমরা জানি তো যে কংস মাঝে মাঝেই চমকে চমকে উঠতেন ঘুমের মধ্যে, এই বুঝি কৃষ্ণ আসলো, এই বুঝি কৃষ্ণ আসলো। ঠিক তেমনি আমাদের মাননীয়া চমকে চমকে উঠছেন সাধুদের দেখে, এই বুঝি রামকৃষ্ণ মিশনের সাধু এলো, এই বুঝি ভারত সেবাশ্রমের সাধু কিছু বললো, এই বুঝি ইস্কন থেকে কিছু বললো। এত ভয় কেন? সাধু সন্ত যারা আমরা সত্যের কথা বলি, সনাতন ধর্মের কথা বলি, আমাদের নিয়ে ওনার এত ভয় কিসের কারণে? কই, উনি তো অন্য ধর্মের কাউকে, সে যখন বলে যে সনাতন ধর্মীয়দের সবাইকে নিয়ে গিয়ে, হিন্দুদের সবাইকে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়ে আসবে, তখন তো উনি কোনো প্রতিবাদ করেন না। যখন ওনার দলের সাংসদরা বলে শিবলিঙ্গে কন্ডম পরিয়ে দেওয়া হবে, যখন ওনার দলের ওনার বিশ্বস্ত প্রিয় পাত্রী বলে যে মা কালী মদ আর মাংস খায়, তখন তো তার তিনি কোনো প্রতিবাদ করেন না। আর সনাতন হিন্দুদের ওপর বারবার আক্রমণ, বিশেষ করে এখন তো সরাসরি সাধুদের নাম করে করে আক্রমণ করছেন। এটা ওনার স্বভাব, দীর্ঘদিন স্বভাব। আগে উনি বলতেন মাওবাদী, যাকে তাকে দেখি মাওবাদী বলে দাগিয়ে দিতেন, আর এখন এরকম সাধু সন্তদের ওপর চড়াও হতে শুরু করেছেন। এ করে উনি টিকতে পারবেন না, একজন নিজের কফিনে নিজে পেরেক পুঁতছেন। আমরা সাধুরা কিন্তু ছেড়ে কথা বলবো না, সত্যের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব। সাধুর অপমান সাধুর ভূমিতে, সনাতনের ভূমিতে সহ্য করব না। রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? ওনার প্রচুর বিশ্রামের প্রয়োজন। এত গরমে উনি এত পরিশ্রম করে দৌড় ঝাঁপ করছেন, তো
তো সেই জন্য ওনার মাথাও কিঞ্চিত মনে হয় গরম হয়ে গেছে। কাকে কি বলা যায়, কাদের সম্পর্কে কি বলা যায় না, এই পরিমিতি বোধটা উনি হারিয়ে ফেলেছেন। আস্পর্ধাটা একদম গগন ছোঁয়া হয়ে গেছে ওনার। সবচেয়ে মজার কথা, রামকৃষ্ণ মিশনের সাধু ব্রহ্মচারীরা যে ভোট দেয় না, রাজনীতিতে অংশগ্রহণ করে না, এটা একেবারে স্বামী বিবেকানন্দের নির্দেশে। উনি তার মানে স্বামী বিবেকানন্দকেও চ্যালেঞ্জ করছেন। উনি নিজে কখনো সারদা মা সাজতে চাইছেন, ওনার দলের লোকেরা সাজাচ্ছে, কখনো রাসমণি সাজতে চাইছেন, আবার এখন স্বামী বিবেকানন্দকে চ্যালেঞ্জ করছেন। এই সমস্ত আহাম্মকি থেকে যদি বেরিয়ে আসেন, তাহলে ওনার মর্যাদা রক্ষা হয়, ওনার পদের মর্যাদাও রক্ষা হয়। এবং সর্বৈব মিথ্যে কথা যেগুলো উনি প্রচার করছেন। রামকৃষ্ণ মিশন, যার একটা ধারাবাহিক ঐতিহ্য আছে সমাজ সেবায়, ধর্ম প্রচারে, বাঙালির নবজাগরণে, যে ঠাকুর মা স্বামীজির অবদান অনস্বীকার্য, সেখানে তাদের পরিচালন ব্যবস্থা, তাদের ভোটে অংশগ্রহণ করা না করা, ভোট দেওয়া না দেওয়া, আর কোনো দিনই কোনো ধর্মীয় প্রতিষ্ঠানই সরাসরি কাউকে কোনো দলের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে বলতে পারে না, বলেও না। সেটা যদি উনি দেখাতে পারেন, তাহলে আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করব। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। ইস্কনও মনে রাখবেন, 700 একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদিয়াতে। ইস্কনেরও একটা মন্দির আছে, ইস্কনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। উনি ভেবেছেন ক্লাবগুলোকে যেমন ভাবে কিনেছেন, 500 1000 দিয়ে যেমন ভাবে মা বোনেদেরকে কিনেছেন, তেমনি ভাবে উনি সাধুদের কিনবেন। কিন্তু বলে দিচ্ছি, সে ঘুরে বালি। ওভাবে সাধুদের কেনা যায় না। উনি যাকে কিনেছেন, যেখানে কিনেছেন, যেভাবে কিনেছেন, সেটা আলাদা কথা, কিন্তু ওভাবে সাধু কেনা যায় না। কেউ বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। কে সাধু কে সাধু নয়, সেটা বলবার উনি কে? প্রদীপ্তানন্দ স্বামী ওরফে কার্তিক মহারাজ দীর্ঘদিনের শুধু পশ্চিমবঙ্গ নয়, এর বাইরেও অত্যন্ত পরিচিত হিন্দু সন্ন্যাসী। শেষে উনি স্থির করে দেবেন যে কে সাধু আর কে সাধু নয়। উনি যেমন স্থির করে দেবেন না যে কে ইফতার করবে আর কে ইফতার করবে না, কে হিজাব চাপা দিয়ে সাদা ওড়না উড়িয়ে এক পেট খেয়ে গিয়ে ইফতারি পার্টিতে বসে বিপক্ষে রাজনীতি করবে, মুসলমানদের সর্বনাশ করবে, মুসলমানদের পৃষ্ঠপোষকতা করবার নাম করে তাদের ধর্ম, তাদের ইজ্জত, তাদের ঐতিহ্য তার একদম সারে সর্বনাশ করে দেবে, সে এসে হিন্দু ধর্মের খবরদারি করবে না। এটা ওনার প্রশাসনিক স্তর নয়, এটা ওনার নবান্ন নয়। তাবৎ সনাতনীর সেন্টিমেন্ট যেখানে জড়িত, সেখানে উনি তা করতে পারেন না। আর প্রদীপ্তানন্দজি তো বলেই দিয়েছেন, কার্তিক মহারাজ বলেছেন যে এটা যদি উনি প্রমাণ করতে পারেন, এটা একদম হাইকোর্ট পর্যন্ত যাবে। উনি ওটা প্রমাণ করুন যে কোথাও উনি বলেছেন যে তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না। এইরকম ভাবে ঠিক ভোটের আগে আগে কলকাতা এবং উপকণ্ঠে যখন ভোট টোট হবে, ক্রমশ সেই দিনটার কাছে এগিয়ে আসছে, সেই সময় এরকম কাউকে একটা খাড়া করে দিয়ে, আগে যেমন মাওবাদী করতেন, এখন মাওবাদীটা গেছে, এখন এইভাবে সাধু সন্তদের, হিন্দুত্ববাদীদের ওপর তিনি আক্রমণ করছেন। এটা অত্যন্ত অন্যায়। ধর্ম নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি তো উনি নিজেই করেন। ধর্ম নিয়ে নোংরা যে রাজনীতি, সেটা বারবার উনি সব সময় করেন, সব সময় ভাগাভাগি করেন,
ভাগাভাগি করবার চেষ্টা করেন, গোষ্ঠীর ব্যাপার চিন্তা করবার চেষ্টা করেন, কাউকে কাউকে দাগিয়ে দেবার চেষ্টা করেন, হুমকি দেন, অত্যাচার করেন, নিজে করেন, নিজের দলবল নিয়ে করেন, তাদেরকে দিয়ে করান। যদি না করেন তাহলে এ কথা উনি বলতেন না। অপ্রাসঙ্গিক ভাবে সেখানে সাধুর নাম, তার আচরণবিধি এটা উঠেছে। শুধু তাই নয়, আপনি নির্বাচনী প্রচারে গেছেন, সে আপনি যেতেই পারেন, আপনি রাজনৈতিক কথাবার্তা বলুন, সেখানে কেন এইভাবে সাধুদেরকে সামনে নিয়ে আসছেন? সাধুদের কথা কেন আপনি বলছেন? সাধুদের যদি কোনো রাজনৈতিক বিশ্বাস থেকেও থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারা তো প্রকাশ্য জনসভায় বিজেপির ঝান্ডা ধরে, কি সিপিএম কি কংগ্রেস কি তৃণমূলের ঝান্ডা ধরে তারা কি রাজনীতির কথা বলছে? তারা যখন বলছে না, তখন জোর করে সাধুদেরকে টেনে নিয়ে আসার মানেটা কি? এর পেছনে কি ষড়যন্ত্র আছে সেটাও আমাদের দেখতে হবে। উনি বলছেন যে আমি লক্ষ্য রাখছি কে কি বলছেন, কে কি করছেন, কে কিভাবে চলছেন, তো উনি একাই লক্ষ্য রাখছেন আর আমরা সাধুরা কিছু লক্ষ্য রাখছি না? আমরা দেখছি না যে কে হিন্দুত্বের বিরোধী, কে হিন্দুত্বের সর্বনাশ করতে চাইছে, কে হিন্দুদের মুখ চেপে বন্ধ করে দিচ্ছে, কে মুসলমানের মিত্র হয়ে গিয়ে মুসলমানদের বিধর্মীদের গলা আসলে টিপে ধরছেন? তাদের কোনো উন্নতি নেই, তাদের কোনো অগ্রসর হবার উপায় নেই, তাদের মধ্যে থেকেও তো বিক্ষোভ জাগছে। আসলে উনি করতে চাইছেনটা কি, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ভারতীয় সন্ত সমাজের আমি বর্তমানে পশ্চিমবঙ্গের সভাপতি। আমরা এই বিষয় নিয়ে সর্বভারতীয় স্তরে আলোচনা করেছি, আলোচনা আরো এগোবে। বর্তমানে ফোনের মাধ্যমে আলোচনা হয়েছে, আমরা এক জায়গায় বৈঠকেও বসবো, খুব দ্রুত বসবো এবং সেখানে আমরা সিদ্ধান্ত করব যে এইভাবে হিন্দুত্ব এবং সবচেয়ে বড় কথা সাধুদের ওপর কিছুদিন আগে গঙ্গা সরোবরগামী সাধুদের কিভাবে অত্যাচার করা হয়েছে বিনা কারণে, সেটা প্রমাণ হয়েছে যে বিনা কারণে তাদের ওপরে এই অত্যাচারটা হয়েছে। বারবার এটা পশ্চিমবঙ্গের মাটিতে চলতে দেওয়া যায় না। এর জন্য যে যে পদক্ষেপ নেবার আমরা সেই পদক্ষেপ নেব। এই বার্তা থাকবে যে আপনি বিশ্রাম করুন, আপনার হ্যালুসিনেশন হচ্ছে, বুদ্ধি বিভ্রম হচ্ছে, ঔদ্ধত্য যে জায়গায় পৌঁছে গেছে এটা সাধারণত মানুষের পৌঁছয় না। হ্যাঁ, আপনি একদম সতর্ক হয়ে যান, সঠিক পথে চলুন। আপনি সবার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকের আপনি মুখ্যমন্ত্রী, সকলের শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধা বজায় রাখুন, নচেত আপনার পরিণতি অত্যন্ত করুণ হবে। তার জন্য আপনি প্রস্তুত থাকুন। অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন সেটা তিনি জানেন যে আমি যখন শ্বেতবস্ত্রধারী ব্রহ্মচারী, যখন আমি মুর্শিদাবাদে আসি তখন উনি আমার কাছে বহুবার এসেছেন, আমি তার কাছে বহুবার গেছি। আমাদের উনি এমপি ল্যাড থেকে প্রচুর অর্থ দিয়েছেন। আমাদের বেলডাঙ্গায় ওনার এমএলএ কংগ্রেসের, তিনি টাকা দিয়েছেন। আমাদের বেলডাঙ্গাতে উন্নতিকল্পে, আদিবাসীদের উন্নতিকল্পে অর্থ দিয়েছেন। আমাদের সিপিএম এর যখন বিনয় চৌধুরী ছিলেন তিনি ল্যান্ড অ্যালটমেন্ট করেছেন, তখন সভাধিপতি যে সিপিএম এর ছিলেন তারা পুলিশ প্রশাসন দিয়ে আমাকে ল্যান্ড উদ্ধার করার হেল্প করেছেন। এবং সেটা আজকে ভোটের জন্য, আজকে রাজনৈতিক যে কারণে তিনি কথা বলছেন, তিনি যেহেতু এখন রাজনৈতিক হয়তো কোনো দিক থেকে তার চিন্তা হয়েছে বলছেন। আমাদের এখন আমি কোনো রাজনৈতিকের প্রচারকও নই, কোনো দলের নেই। আমাকে যে আমাদের সংঘের কাজে যারা সাহায্য করবেন, শুভেন্দু অধিকারী তিনি আশ্রমে এলেই মুর্শিদাবাদে এলে বেলডাঙ্গায় আসেন, তিনি প্রভূত সাহায্য করেছেন। যেদিন আমাদের ঔরঙ্গাবাদ 50 বছরের ব্রাঞ্চ, 50 বছর যাবৎ বাসন্তী দেবীর সুসজ্জিত শোভাযাত্রা বের হয়, সেই শোভাযাত্রাকে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হলো। মাত্র 12 ঘন্টার টাইম, এর মধ্যে শুভেন্দু অধিকারী তার লয়ার ফিট করে আমি রাত্রি 12টায় কলকাতায় পৌঁছে লয়ারের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের জাস্টিসের কাছে প্রেয়ার দিয়ে আমাদের শোভাযাত্রা করার অর্ডার নিয়ে আমি ফিরে যাই। সুতরাং তার প্রশংসা করবো না কেন? কিন্তু সমাজের সাধু সন্ন্যাসীদের যারা অপমান করেছেন তারা প্রতিবাদ করবেন। আমাদের ভক্ত, আমাদের যারা হিতৈষী, বিভিন্নভাবে প্রতিবাদ শুরু হয়ে গেছে। আগামী দিনে আরো প্রবল আকারে এর প্রতিবাদ হবে। আমি ভারত সেবাশ্রম সংঘের হিসাবে বলছি, এবং বিশ্ব হিন্দু পরিষদ ইতিমধ্যেই ফোন করেছেন,
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ফোন করেছেন, হিন্দু জাগরণ মঞ্চ ফোন করেছেন, শিবাজি সেনা ফোন করেছেন, বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন। এমন আপনারা নিজেরা নিজেরা প্রতিবাদ যেমন করছেন করবেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি বলছি, যত তাড়াতাড়ি তার শুভবুদ্ধি উদয় হয় ভালো, তার চৈতন্য হোক। তিনি এই কথা বলেছেন, ভারত সেবাশ্রম সংঘ তিনি খুব শ্রদ্ধা করতেন, কিন্তু প্রকাশ্য সেক্রেটারি জয়েন্ট আমাদের ভারত সেবাশ্রম সংঘের জয়েন্ট সেক্রেটারির সামনে ভারত সেবাশ্রম বহু কাজ করে, কোথায় কোথায় দাঙ্গা করে, তো উনি চ্যালেঞ্জ করা হয়েছিল ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সারা পশ্চিমবঙ্গে কোন জায়গায়, ভারতবর্ষের কোন জায়গায় সন্ন্যাসীরা সংগঠিত হয়ে দাঙ্গা করে তার প্রমাণ দিক, আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। ভারত সেবাশ্রম সংঘ সারা ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরে সেবা কাজের তার সুনাম অর্জন করেছেন। সেবা কাজের সময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক দল মত নির্বিশেষে আমরা সেবা করি। মুর্শিদাবাদ জেলায় 12টা স্কুল এবং 5,000 প্রায় ছেলে মেয়ে, তার মধ্যে 80% হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে। মুর্শিদাবাদ জেলায় দুটো বড় রিলিফ কাজ হয়েছে, সেখানে প্রায় 15,000 মানুষকে জলঙ্গি এবং টর্নেডোর সময় গোকর্ণতে আমরা সেবা কাজ করেছিলাম। সেখানেও প্রশাসন থেকে ভেবেছিল যে যেহেতু ভারত সেবাশ্রম সংঘ, যেহেতু কার্তিক মহারাজ, তারা নিঃসন্দেহে খালি হিন্দুদেরই লিড করছেন। সেখানেও যখন মাস্টার রোলে দেখা গেল সেখানে 80% মুসলমানদের নাম। এটা ভ্রান্ত ধারণা। সন্ন্যাসী কোনো রাজনৈতিক দলের তাবেদার নয়, রাজনৈতিক দলের প্রচার নয়। কিন্তু আমি হিন্দু সন্ন্যাসী, আমার সমাজ, আমার ধর্ম, আমার সংস্কৃতি যখন বিপন্ন হয় আমি তাদের পাশে দাঁড়াই। আমাদের সমাজ যখন, ধর্ম যখন বিপন্ন হয় তাদের পাশে থাকি, এটা আমার কর্তব্য। তাই সুতরাং সেখানে আমার ধর্মের প্রচার করি, আমার ধর্মের কুসংস্কার যেগুলো আছে সেগুলো দূর করার জন্য আমি হিন্দু সমাজকে ডাকি। যে লক্ষকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল, সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান, 1,37,000 মানুষ উপস্থিত হয়েছিল। বহরমপুরে 50,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন, সমস্ত মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। গীতা একটা পবিত্র ধর্মগ্রন্থ, এটা কখনো ঘরের খালি পুজোর জন্য নয়। মুখ্যমন্ত্রীর দাবি একদমই মিথ্যে, ভ্রান্ত। আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন, যে তিনি প্রমাণ দিক কোন জায়গায় কোথায় বলেছি। আর আমি কার্তিক মহারাজ, আমার কি ক্ষমতা আছে একজন বর্তমান পশ্চিমবঙ্গের দোর্দণ্ড প্রতাপ টিএমসি তাদের এজেন্টকে বের করে দেবো, এটা আমি বলতে পারি? আর বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে? এটা সম্ভব? কাজে এটা যখন হুমায়ুন কবির এই কথা বলেছেন, তাদের সিটিং এমএলএ, তাকে ঢাকার জন্য এবং একটা সম্প্রদায়কে তুষ্টি করার জন্য তিনি এই কথা বলেছেন যে যিনি বলেন 70% এখানে আমরা, 30% এখানে হিন্দু সম্প্রদায় 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব, তাকে প্রতিবাদ করলো না, তাকে ডেকে একটু শাসন করলো না। যেন ইমামরা লিখিতভাবে আবেদন করছে, লিখিতভাবে প্যাডে সই করে চিঠি পাঠাচ্ছেন, সেখানে হলো না। আমি কার্তিক মহারাজ, আমি বলেছি ভারতের সংস্কৃতি, ভারতের ধর্মের কথা, আর সেখানে আমি বুথ এজেন্ট, তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তিনি বলুক। আমি যদি এটা বলে থাকি, সত্য যদি প্রমাণিত হয়, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আর একজন মুখ্যমন্ত্রী, তিনি আমার সুনাম করলেন কি আমার দুর্নাম করলেন, সন্ন্যাসী হিসাবে কিচ্ছু আসে যায় না। সারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ আমাকে চেনে, আমাকে জানে, আমাদের অনুগামী, আমাদের ফলোয়ার, আমাদের শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী আছেন, তারা আমাকে মানবেন। সুতরাং মুখ্যমন্ত্রীর প্রশংসায় কিচ্ছু আসে যায় না। সন্ন্যাসী, নিজের শ্রাদ্ধ করে নিজে সন্ন্যাসী হয়েছি, কি তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিত, যৌন হৃষ্যতি ন দেশটি ন সচৌতি কাংসতি। আমি সেই মন্ত্রে দীক্ষিত সন্ন্যাসী।